নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, বিভিন্ন খবরের চ্যানেল এবং নিউজ পেপারের মাধ্যমে এছাড়া প্রশাসন দ্বারা জারি করা যে সতর্কবার্তা, তার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আগামীকাল একটা ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদের যে পশ্চিমবঙ্গ তথা উড়িষ্যা এবং বাংলাদেশ এই উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে চলেছে এবং এর যে প্রভাব সেটা খুব ভয়ঙ্কর হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তো এই মতাবস্থায় আমরা যারা ছাদ বাগান করি, বিশেষত টবের মধ্যে গাছ করি, তাদের জন্য এটা খুব একটা খারাপ খবরই বলা যায়। কেননা এই ঝড় এবং বৃষ্টির ফলে গাছের যে কী পরিমাণ ক্ষতি হয়, যারা ছাদ বাগান আপনারা করছেন বা নতুন শুরু করেছেন বা অনেক দিন ধরেই করছেন, তারা সকলেই এটার সঙ্গে পরিচিত। তো কিভাবে আমরা এই গাছগুলোকে, আমাদের বিশেষ করে ছাদ বাগানের টবের গাছগুলোকে এই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করব, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো 10টি খুব গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ পয়েন্টসের মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়টি আমি তুলে ধরছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই পয়েন্টগুলোর মধ্যে একটা বা দুটো বা ম্যাক্সিমাম 3-4টে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ছাদ বাগানের ক্ষেত্রে, তো সমস্ত গাছগুলোই আপনারা রক্ষা করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনাদের ছাদ বাগানে যে সমস্ত টবগুলো আছে বা টবের মধ্যে যে সমস্ত গাছগুলো আছে, সেগুলোকে যদি সম্ভব হয় তাহলে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। অর্থাৎ নিরাপদ স্থান বলতে, যদি আপনার ছাদের নিচে কোনো জায়গা আছে সেখানে আপনি নামিয়ে আনুন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন গাছ, বেশ কিছু গাছ আমি রুমের মধ্যে নামিয়ে এনেছি। রুম ফাঁকা আছে তাই এটা নামানো সম্ভব হয়েছে। যদি আপনার কাছে রুম ফাঁকা না থাকে, সেক্ষেত্রে সিঁড়ির মধ্যে যে জায়গা থাকে, সিঁড়ির যে স্টেপগুলো থাকে তার মধ্যে যেটুকু জায়গা থাকে, একদিনের তো ব্যাপার, সেখানেও আপনারা নামিয়ে রাখতে পারেন। এছাড়া সিঁড়ির তলাতে যে সমস্ত প্যাসেজ থাকে সে সমস্ত জায়গাতেও আপনারা নামিয়ে রাখতে পারেন। এখানে দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসেছে, কুলের গাছ এগুলো। তো যদি এগুলো ঝড় বৃষ্টির মধ্যে থাকে, এতদিনের যে প্রচেষ্টা বা এতদিনের যে সমস্ত খাটনি এই সমস্ত গাছের উপরে ফল বা ফুল পাওয়ার জন্য, সেগুলো কিন্তু সমস্তই বৃথা হবে। তাই এগুলো আমি নামিয়ে এনেছি। বন্ধুরা, আজকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের যে সমস্ত গাছগুলো বা বিশেষ করে ফুল গাছগুলোর, যেগুলোর ফুল বহুদিন স্থায়ী হয়, অর্থাৎ অনেক দিন ফুল সেই গাছের মধ্যে থাকে, যেমন বিশেষ করে বলতে যাই কাগজ ফুলের গাছ বা রঙ্গন ফুলের গাছ, এই সমস্ত গাছের ফুল কি হয়, একবার ফুল আসার পর সেই সমস্ত ফুল অনেক দিন লাস্টিং করে। তো সেই সমস্ত গাছে যদি বৃষ্টির জল অতিরিক্ত পায় এবং ঝড় যদি সেই সমস্ত গাছ সহ্য করে, তাহলে কি হবে, সেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং সেই সমস্ত গাছে ফুল আসতে আরও অনেক দিন সময় লেগে যেতে পারে। তো এই সমস্ত গাছে যদি ফুল থেকে থাকে, তাহলে এই গাছগুলোকে আপনারা অবশ্যই শেডের মধ্যে নিয়ে আসুন, মানে যেখানে জলটা অন্তত ঠিকঠাকভাবে পাবে না, মানে জলের যে ঝাপটা সেটা ঠিকঠাকভাবে এখানে পাবে না, ফলে গাছগুলো এবং ফুলগুলো রক্ষা পাবে। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, যে সমস্ত বড় গাছগুলো আমাদের ছাদের মধ্যে আছে বা অনেকের ক্ষেত্রে নিচে রুম ফাঁকা নাও থাকতে পারে বা সিঁড়িতে প্যাসেজ, সেই প্যাসেজও না থাকতে পারে, শেড না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের টবের মধ্যে যে সমস্ত গাছগুলো আছে, বিশেষ করে বড় গাছের কথাই আমি এখানে উল্লেখ করব, সেগুলোকে অবশ্যই ছাদের মধ্যে ভালোভাবে শুইয়ে দিন, টবগুলোকে উল্টো করে দিন। দেখুন আমি ঠিক কীভাবে টবগুলোকে উল্টো করছি, এবং এই টবগুলোর পাশাপাশি এই টবগুলোকে এমনভাবে রাখুন যেন একটার পর একটা ঠিক এভাবে থাকে, এবং দুপাশে অবশ্যই ইটের চাপা দিন যাতে টবগুলো হাওয়াতে গড়াগড়ি না খায়। এভাবে আপনারা বড় গাছগুলোকে এবং টবগুলোকে রক্ষা করতে পারেন। বন্ধুরা, আজকে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের গাছগুলোতে যে সমস্ত ফল বা সবজি পরিপূর্ণ হয়ে গেছে, সেই সমস্ত ফল এবং সবজি আপনারা তুলে নিন। কেননা ঝড় বৃষ্টির কারণে এই সমস্ত পরিণত হয়ে যাওয়া ফল এবং সবজি নষ্ট হয়ে যেতে পারে, এবং তার যে ভার, অর্থাৎ ফল এবং সবজির যে ভার, তার ফলেও গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা ফল এবং সবজি গাছ থেকে তুলে নিন। বন্ধুরা, আজকের 5 নম্বর পয়েন্ট, যদি টব অনেকাংশে বড় হয় বা নিচে নামানোর ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের ছাদের একপাশে যে সমস্ত জায়গাগুলোতে উঁচু পাঁচিল দেওয়া আছে বা একটু কোনা টাইপ বা কর্নার টাইপের জায়গা বানানো আছে, সেই সমস্ত জায়গার মধ্যে আপনারা গাছগুলোকে অবশ্যই শিফট করুন বা সরিয়ে আনুন। কেননা সেই সমস্ত কর্নার বা পাঁচিলের গোড়ায় হাওয়ার যে ঝাপটা বা হাওয়ার যে দাপট সেটা অনেকাংশে কম হয়, ফলে আপনাদের গাছগুলো কিন্তু রক্ষা পেয়ে যাবে। বন্ধুরা, আজকে 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো টবেই আপনার নামানো বা সরানো সম্ভব না হয়,
তাহলে বাড়ির যে সমস্ত অব্যবহৃত প্লাস্টিক আছে সেই সমস্ত প্লাস্টিকগুলো দিয়ে ঠিক এভাবে টবের উপরে একটা কাভার তৈরি করে দিতে পারেন। এবং এর ফলে কি হবে না, বৃষ্টির অতিরিক্ত জল টবের মধ্যে যাবে না এবং গাছের গোড়া পচে গাছ ফাঙ্গাস অ্যাটাক বা গাছ মারা যাওয়ারও কোনো চান্স এখানে থাকবে না। তো আপনারা এভাবে প্লাস্টিকগুলো ব্যবহার করতে পারেন। এ বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে 7 নম্বর পয়েন্ট হলো, যে সমস্ত গাছ সরানো সম্ভব না, যেমন বাস্কেটের মধ্যে বা বড় ড্রামের মধ্যে চাষ করা সবজি হতে পারে বা নরম জাতীয় কোনো গাছ হতে পারে, যে গাছ এখনও শক্তভাবে তার ডালপালা বিস্তার লাভ করতে পারেনি, সেই সমস্ত গাছগুলোকে অবশ্যই বাঁশের কঞ্চি বা লাঠি দিয়ে শক্তভাবে বেঁধে দিন। দেখুন এখানে যে ঢ্যাঁড়স গাছগুলো আছে এগুলো বেশি বড় এখনও হয়নি এবং এদের কাণ্ড যথেষ্টই নরম। তো এগুলোকে আমি বাঁশের যে কঞ্চি সেগুলো দিয়ে পাট দড়ির সাহায্যে বেঁধে দিচ্ছি, যাতে ঝড়ে এগুলোর খুব একটা ক্ষতি না হয়। এভাবে টমেটো গাছ বা অন্যান্য যদি গাছ আপনাদের ছাদে থেকে থাকে, ছাদ বাগানে থেকে থাকে, তাহলে আপনারা সেগুলো এভাবে বাঁশের কঞ্চি দিয়ে বেঁধে দিন। বন্ধুরা, আজকের 8 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনার বাগানে অনেক বড় বড় গাছ থেকে থাকে, যে সমস্ত গাছগুলো টবের মধ্যে আছে বা আপনারা যে স্ট্রাকচার করেছেন তার মধ্যে আছে, তো সেই গাছের যদি অতিরিক্ত ডালপালা থাকে, যে ডালপালাগুলোর এখন ফুল ফল নেই বা সেই সমস্ত ডালপালাগুলো ছাঁটা যেতে পারে, তো আপনারা সেই সমস্ত ডালপালাগুলো অবশ্যই কাটারের সাহায্যে ভালোভাবে ছেঁটে দিন এবং সেই সমস্ত জায়গায় কোনো ফাঙ্গিসাইড, বিশেষ করে যেমন সাপ হতে পারে বা অন্যান্য যে সমস্ত ফাঙ্গিসাইড আছে সেই সমস্ত ফাঙ্গিসাইড আপনারা সেখানে লাগিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে না, হাওয়ার প্রকোপ থেকে গাছগুলো অনেকটাই রক্ষা পাবে। আজকের 9 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনার ছাদ বাগানে কোনো ধরনের মাচাতে কোনো গাছ থেকে থাকে, বিশেষ করে লতানো যে সমস্ত শাকসবজির গাছ হয়ে থাকে বা ফুল বা ফলের গাছও হতে পারে, তো সেই সমস্ত লতানো গাছের যে মাচা, সেই মাচার বাঁধন ঠিকঠাক আছে কিনা আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে নিন, কেননা সেই মাচার মধ্যে যে হাওয়ার প্রকোপ পড়বে সেটা যেন মাচা সহ্য করে নিতে পারে, সেটা একবার আপনারা ভালোভাবে লক্ষ্য করে নিন। যদি সেগুলো বাঁধন আলগা হয়ে যায় বা নষ্ট হয়ে থাকে, তাহলে সেগুলো আবার ভালোভাবে বেঁধে দিন। তো বন্ধুরা, আমরা 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। এরপর আমরা আজকের শেষতম বা 10 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। এটি মূলত ঝড় এবং বৃষ্টি পরবর্তী বিষয় নিয়েই একটু আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই, কেননা ঝড় বৃষ্টির পরপরেই যদি রোদ উঠে থাকে, তাহলে সে সময় গাছের গোড়ায় বিশেষ করে শিকড়ের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক দেখা যায়, যেটা কি করে গাছকে মেরে ফেলতেও পারে। কেননা গাছের গোড়ার যে শিকড়, তার মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হলে গাছের গোড়ার শিকড় সেটা পচে নষ্ট হয়ে যায় এবং গাছ মারা যেতে পারে। তো তার জন্য আপনারা আগে থেকেই কিছু ফাঙ্গিসাইড আপনারা জোগাড় করে রাখুন। যেমন আমার কাছে সাপ ফাঙ্গিসাইড আছে, এটা ঝড় বৃষ্টি থামার পর গাছে অবশ্যই স্প্রে করতে হবে, গাছের পাতাতে এবং গাছের গোড়ার মাটিতেও কিছুটা জলের মধ্যে গুলে দেওয়া যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনারা কিছু টব এবং কিছু বাঁশের কঞ্চি, কিছু পাটের সুতো এবং কিছু মাটি আপনারা রেডি করে রাখুন, কেননা পরবর্তীকালে এত সমস্ত সাবধানতা সত্ত্বেও যদি কোনো টব এবং কোনো গাছের যদি ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীকালে ফার্স্ট এড হিসেবে বা গাছের পুনঃপ্রতিস্থাপন হিসেবে যেন আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকে এই 10টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। হাতে বেশি সময় নেই, আপনারা এই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো আশা করি আপনাদের এগুলো খুব কাজে লাগবে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধান থাকবেন, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাড়ির মধ্যে থাকবেন এবং সুরক্ষিত স্থানে থাকবেন। নমস্কার।